আমরা যে প্রত্যেক দিনের আনন্দবাজার পত্রিকা বিশ্লেষণ করি, তো আজকে আমরা 4ই জুলাইয়ের আনন্দবাজার পত্রিকাটা বিশ্লেষণ করব। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছবি, এটা হচ্ছে লুকা মদ্রিচ। তো 3ই জুলাই ওই পর্তুগালের সঙ্গে ক্রোয়েশিয়ার খেলা হয়েছিল এবং পর্তুগাল ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে দেয়। এবং এইখানে এই যে লুকা মদ্রিচ যে যিনি দেখছেন, ইনি এদের দেশের খুব ক্রোয়েশিয়ার বিখ্যাত খেলোয়াড় ছিলেন এবং ইনি এটাই উনার শেষ বিশ্বকাপ ছিল। এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লুকা মদ্রিচ এরা অনেকটা সময় ধরে রিয়াল মাদ্রিদ যে ক্লাব আছে ওই ক্লাবের হয়ে এরা দুজন একসঙ্গে খেলেছেন। এবং তার থেকেও মেন ব্যাপার হচ্ছে যে 2018 বিশ্বকাপের সময়, 2018 বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া ফ্রান্সের কাছে হেরে যায় এবং সেরা ফুটবলার হয়েছিলেন লুকা মদ্রিচ, ঠিক আছে। এবং সেই বছরেই কিন্তু তিনি ব্যালন ডি'র পুরস্কার পেয়েছিলেন, এই লুকা মদ্রিচ সেই বছরই। তাহলে 2018 বিশ্বকাপে লুকা মদ্রিচ সেরা ফুটবলার হয়েছিলেন এবং 2018 বিশ্বকাপে তিনি ব্যালন ডি'র পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, তার ডান দিয়ে একটা খবর আছে আমাদের এইখানে যে আসন বৃদ্ধি 50% লিখতে রাজি কেন্দ্র। তাহলে বেশ কিছুদিন ধরে আমরা গতকাল পেপারগুলোতে আমরা দেখেছিলাম 130 নম্বর সংবিধান সংশোধনটা নিয়ে আলোচনা হয়েছিল, যে কোনো কেন্দ্রীয় বা রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী টানা 30 দিন জেলে থাকলে তার পদটা খারিজ হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক একই রকম ভাবে 131 নম্বর সংবিধান সংশোধনটাতে কি বলা আছে, যে কেন্দ্র সরকার চাইছে যে টোটাল যে 543টা আমাদের যে লোকসভার সিট আছে 50% বাড়াতে চাইছে, 50% বাড়াতে চাইছে। তাহলে 543-এ 50% মানে 273, 72.5 হচ্ছে, তাহলে 6, 11, 816টা সিট করতে চাইছে। তাহলে এই যে 50% সিটটা বাড়ানো হবে কিসের ভিত্তিতে, ঠিক আছে। এবারে যদি জনসংখ্যার ভিত্তিতে বাড়ানো হয়, যে যে রাজ্যে যেরকম জনসংখ্যা সেই অনুপাতে আমরা বাড়াবো, তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষের দক্ষিণের দিকের যে রাজ্যগুলো আছে, বিশেষ করে তামিলনাড়ু, কর্ণাটক, সেই রাজ্যগুলোর জনসংখ্যা উত্তরের দিকের রাজ্যগুলোর থেকে কম। তাহলে সেক্ষেত্রে কি হবে, হিন্দি বলয়ের যে রাজ্যগুলো ওগুলা থেকে বেশি সংখ্যক প্রতিনিধি লোকসভায় যাবে, তাহলে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধি লোকসভাতে তুলনামূলকভাবে কমে যাবে। এই জন্য তামিলনাড়ুর সাংসদরা এটাতে কিন্তু রাজি হচ্ছে না। এইবারে যদি আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে কিরকম, প্রত্যেক স্টেটে যা লোকসভা সিট আছে, তাহলে স্টেটের লোকসভা সিটের ভিত্তিতে 50% বাড়ানো হবে। তাহলে কি হবে, প্রত্যেক রাজ্যেরই কিন্তু তাহলে সঙ্গে অন্য রাজ্যের আগে যা রেশিও ছিল সেই রেশিওটাই থাকবে। কারণ যেহেতু রাজ্যের ভিত্তিতে সিট সংখ্যাটা বাড়ানো হয়েছে, কিন্তু জনসংখ্যার ভিত্তিতে সিট সংখ্যা বাড়ানো হলে সেটা কিন্তু ঠিকঠাক হবে না। কেননা কি হবে, তাহলে কি হবে, হিন্দি বলয়ের রাজ্যগুলোর জনসংখ্যা বেশি হওয়ার জন্য লোকসভাতে ওখান থেকে বেশি সংখ্যক প্রতিনিধি যাবে, দক্ষিণের রাজ্যগুলোর লোক সংখ্যা কম হওয়ার জন্য সেখান থেকে কম সংখ্যক জন জনপ্রতিনিধি লোকসভাতে যাবে। এবারে তাহলে ডিএমকে এর সঙ্গে কেন, ডিএমকে এর জন্য পুনর্নির্বাচন বিল হতে পারে বদল, কেন তাহলে ডিএমকে এর প্রয়োজন হচ্ছে, এটা একটা জানার বিষয় আছে। কারণ এখন যেহেতু আমাদের কেন্দ্রে কোন সরকার আছে, কেন্দ্রে আমাদের এখন আছে এনডিএ সরকার আছে, তাহলে এনডিএ সরকারের সঙ্গে তো ডিএমকে এর কোনো সেরকম ইয়ে নেই, ঠিক আছে। তাহলে কেন প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, প্রয়োজনটা আমি এক্ষুনি এখানে বুঝিয়ে বলে দিচ্ছি যে কোন জায়গাটায় দরকারটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি পরের পেজটা যদি ব্ল্যাঙ্ক থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি এই জায়গাটায় বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে আমার কি হলো, এই ধরনের সংবিধান সংশোধন করতে গেলে আমার 2/3 মেজরিটি প্রয়োজন। কত প্রয়োজন, 2/3 মেজরিটি প্রয়োজন। তাহলে 543-এ যদি এই এই কনসেপ্টটা আমি আগের দিনও বলেছিলাম, তাহলে হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, এখানটায় 2/3 মেজরিটি, তাহলে 18 মানে হচ্ছে 362 প্রয়োজন, 362 জনের ভোট প্রয়োজন যদি সবাই সংসদে উপস্থিত থাকে। কিন্তু বর্তমান কেন্দ্রের যে এনডিএ সরকার, তাদের ক্যাপাসিটি হচ্ছে
294 জন। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচনের পর টিএমসিপির 20 জন সাংসদ এনপিসিআই হয়েছে, এনপিসিআই নামে একটা দলের সঙ্গে যুক্ত হয়ে তাহলে 20 জন এখানে যাচ্ছে, তাহলে 294 ছিল, টিএমসিপি তাহলে 20 জন। আর কি হচ্ছে, শিবসেনা উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের যে একটা আঞ্চলিক দল আছে শিবসেনা ইউবিটি, তাহলে ওইখানে যাচ্ছে 6 জন। তাহলে আলটিমেটলি এখানে কত হচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে 320 জন। তবু কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে কতজন, 320 জন হলে ঘাটতি থেকে যাচ্ছে কিন্তু 42 জন থেকে যাচ্ছে। ঠিক আছে, এইবারে কি হচ্ছে, যদি ডিএমকে কে রাজি করানো যায়, ডিএমকে একটা আঞ্চলিক দল আছে তামিলনাড়ুতে, তাহলে ডিএমকে যদি সাংসদদেরকে রাজি করানো যায়, তাহলে ডিএমকে ওইখানে সদস্য সংখ্যা আছে 22 জন, তাহলে ডিএমকে কে 22 জন হচ্ছে 342 জন, তবু কিন্তু 20 জন হাজির থাকছে। সেক্ষেত্রে হচ্ছে এনসিপি, এনসিপির শরদ পাওয়ারের কিছু কিছু জন সাংসদ আছে ওই রাজনৈতিক দলে মহারাষ্ট্রে, সেগুলোকে যদি আনা যায় বা কিছু জনকে অ্যাবসেন্ট রাখা যায়, এইবারে 2/3 যে মেজরিটিটা দরকার লোকসভায় পাস করানোর জন্য এই ধরনের বিল, সেটা কিন্তু মোট সাংসদ সংখ্যার উপরে নয়, সেটা হচ্ছে উপস্থিত সাংসদ সংখ্যার উপরে। আমরা যখন দেখেছিলাম যে ভোটের আগে পাস করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন ভোটের আগে বলতে আমাদের 17 এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোটের আগে, তখন কিন্তু সেইখানে এনডিএ সরকার পক্ষে ভোট পেয়েছিল কিন্তু 298 জন। তাহলে কখনোই 2/3 সংখ্যা গঠিত সম্ভব নয়। এবারে আসন্ন আমাদের 20 জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হবে, অর্থাৎ বর্ষাকালীন অধিবেশন, অর্থাৎ বর্ষাকালীন অধিবেশনে 130 নম্বর 131 নম্বর একটা পাস করানোর টার্গেট আছে, সেই জন্য এই জিনিসটার পথে এগোচ্ছে হ্যাঁ এনডিএ সরকার। ঠিক আছে, এবারে আমি একটা জিনিস বলি, রিসেন্টলি তাহলে এই যে ডিএমকে এর সাংসদরা চেঞ্জ হচ্ছে কেন, টিএমসিপির সাংসদরা এদিকে চলে যাচ্ছে কেন? রিসেন্টলি কি হয়েছে, আমাদের টোটাল 5টা রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, তামিলনাড়ু, পুডুচেরি, এই জায়গাগুলোতে বিধানসভা ভোট হয়েছে, এবং এই জায়গাগুলো ওয়েস্ট বেঙ্গল এবং তামিলনাড়ুতে কিন্তু সরকার চেঞ্জ হয়েছে, সেই জন্য সাংসদ যারা আছে তারা অন্যদিকে যেতেও রাজি আছে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব পরবর্তী কন্টেন্ট। আচ্ছা এইখানে এটা যে গুরুত্বপূর্ণ জমির তথ্য মানে এর জন্য কোনো টাকা লাগবে না। আচ্ছা আগে যেমন কি হতো, জমির রেকর্ড বের করতে গেলে টাকা লাগতো, কিন্তু এখন রেকর্ড দেখার জন্য বা ডাউনলোড করার জন্য কোনো রকম ফি দিতে হবে না। এটা আমাদের রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকার এটা ঘোষণা করেছে। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা তাহলে খবর আছে, যেটা হচ্ছে যে সকলের কথা শুনুন। এখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের যে পশ্চিমবঙ্গে তো নতুন বিধানসভা তৈরি হয়েছে, এখানে বিধানসভা বিধায়কদের অ্যাকচুয়ালি এই এমএলএ এমপি ভোট প্রক্রিয়া, এটাকে তো লোকতন্ত্র বলা হয়ে থাকে। তো এবারে ওই লোকতন্ত্রের নতুন যারা এমএলএ হয়েছে তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর কি। ঠিক আছে, নতুন এমএলএ এবং সব দলেরই, এমন নয় যে শাসক দলের সবাইকে, সব দলেরই এখানে একটা অফিসিয়াল আয়োজন করা হয়েছে আর কি। হ্যাঁ, এখানে উপস্থিতি বলতে আমাদের যে লোকসভার স্পিকার আছে, আমরা এগুলো স্ট্র্যাটেজিক হিসেবে জানতে পারি। লোকসভার স্পিকার ওম বিড়লা, ওম বিড়লা উপস্থিত ছিলেন। ঠিক আছে, ওম বিড়লা এসেছিলেন। আর এসেছিলেন কি, রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান এসেছিলেন হরিবংশ নারায়ণ সিংহ, রাজ্যসভার হরিবংশ নারায়ণ সিংহ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, আর এসেছিলেন কেন্দ্রীয় সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, এই অনুষ্ঠানে এসেছিলেন। ঠিক আছে, এবারে এখানে আমরা স্ট্র্যাটেজিক হিসেবে একটা জিনিস বলতে পারি। এবারে হয়তো দেখা গেল আপকামিং ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষায় যে কেন্দ্রীয় সাংসদ বিষয়ক মন্ত্রী কে আছেন, তার কারণ কিন্তু এগুলাই, কোন একটা কোশ্চেন যখন করা হয় তার ফ্যাক্ট কিন্তু জড়িয়ে থাকে, যেহেতু ইনি এসেছেন সেজন্য ইনার নাম কিন্তু আসতেই পারে। আচ্ছা এখানে আমরা স্ট্র্যাটেজিকে জেনে নেব, যেটা হচ্ছে আমাদের যে লোকসভা, হ্যাঁ লোকসভার স্পিকার কে আছেন ওম বিড়লা, ডেপুটি স্পিকার কে আছেন, লোকসভার ডেপুটি স্পিকার এখন পর্যন্ত ভ্যাকেন্ট আছে। তাহলে কি হয়, যদি যেদিন স্পিকার আসতে পারেন না সেদিন উনি কোনো একজনকে নমিনেটেড করে দেন কমিটির, উনি সেদিন প্রতিনিধিত্ব করেন। ঠিক আছে, এরপরে চলে যায় রাজ্যসভা। তাহলে রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান কে থাকেন, চেয়ারম্যান সচরাচর আমাদের যে ভাইস প্রেসিডেন্ট হয় সিপি রাধাকৃষ্ণন, সিপি রাধাকৃষ্ণন ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, আর ডেপুটি চেয়ারম্যান যে যিনি এসছেন আমাদের এখানে অনুষ্ঠানে, তাহলে ডেপুটি চেয়ারম্যান কিন্তু হরিবংশ নারায়ণ সিংহ। ঠিক আছে,
খবর আছে যে হলদিয়ায় 650 কোটি লগ্নি ইন্ডিয়ান অয়েলের, মানে এখানে অ্যাকচুয়ালি বিজনেস ব্যবসা বাড়ানোর জন্য লগ্নি দিচ্ছে কারা, ইন্ডিয়ান অয়েল। ঠিক আছে, হলদিয়াটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমরা আলোচনা করব, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বদল হতে পারে একাধিক রাজ্যে। ঠিক আছে, এইখানে এইখানে একটা অনুমানের ভিত্তিতে খবরটা যদিও তৈরি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এইখানে যে বলা আছে যে কর্ণাটক, কর্ণাটকের যে রাজ্যপাল থওরচাঁদ গেহলট, তার অ্যাকচুয়ালি যে টেনিওর থাকে, কার্যকাল, ওটা অ্যাকচুয়ালি পেরিয়ে গেছে থওরচাঁদ গেহলট। ঠিক আছে, আর আরেকটা রাজ্যের ক্ষেত্রে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের ক্ষেত্রে যে উপরাজ্যপাল আছে গুরমিত সিং, ওনারও কিন্তু কার্যকাল শেষ হয়ে গেছে। তাহলে এই দুটো রাজ্যের কিন্তু রাজ্যপাল চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আর হচ্ছে আসন্ন বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, যার মধ্যে থাকছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। ঠিক আছে, এইখানে তাহলে রাজস্থানে রাজ্যের চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ সম্প্রতি ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে বিধানসভা ভোটে দায়িত্বে ছিলেন কিন্তু ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী। তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভাতে তিনি ভালো ফলাফল করাতে পেরেছেন, যেহেতু তিনি দায়িত্বে ছিলেন। সেক্ষেত্রে কিন্তু রাজস্থানে ভূপেন্দ্র যাদবকে কিন্তু মুখ্যমন্ত্রী করা যেতে পারে। ঠিক আছে, আর আরেকটা সম্ভাবনা উঠে আসছে, যেটা হচ্ছে যে উড়িষ্যাতে যে মোহনচরণ মাঝি, ওনারও কিন্তু পরিবর্তন হতে পারে। ঠিক আছে, প্রধান বিচারপতিকে চিঠি ক্ষুব্ধ বিরোধীদের বলতে আমাদের যে এখন কেন্দ্রে শাসক দল আছে এনডিএ সরকার। ঠিক আছে, সেখানে বিজেপি, শিবসেনা, এরকম বেশ কিছু আঞ্চলিক দল সেখানে যুক্ত আছে। ঠিক আছে, আর যে বিরোধী জোট আছে, যেটা আছে ইন্ডিয়া জোট বলা হয়, যেটাতে আছে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, টিএমসি, তারপর হচ্ছে আপ, আম আদমি পার্টি, এই সমস্ত আরো কিছু দল কিন্তু যুক্ত আছে। তাহলে এই এতজন এদের যারা সাংসদ বা এদের যারা নেতা মন্ত্রী আছে, তারা কি হয়েছে, তারা প্রধান বিচারপতির কাছে গেছেন, সূর্যকান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং সেখানে গিয়ে বলা হচ্ছে যে আহ, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যিনি আছেন, ইনি ঠিকঠাক ভোট পরিচালনা করছে না, এবং ভোটে কারচুপি করা হচ্ছে, যার ফলে কিন্তু গণতন্ত্রের ধ্বংস হচ্ছে। এরকম প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন ইন্ডিয়া বিরোধী জোট, বলতে এখানে ইন্ডিয়া জোটের কথা বলা আছে। আরেকটা আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেকেএম। ঠিক আছে, কড়া নিরাপত্তায় মোড়া তেহরানে শেষকৃত্য প্রস্তুতি। তাহলে এখানে ব্যাপার হচ্ছে 28শে ফেব্রুয়ারি, মানে 2026 সালের 28শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি 2026 সাল। তাহলে কি হয়েছিল, এমনিতেই ইসরায়েল আর ইরান, এদের দুই দেশের মধ্যে কিন্তু যুদ্ধ হচ্ছে। এই ইসরায়েলকে সাপোর্ট করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র 28শে ফেব্রুয়ারি ইরানের যে প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনকে নিহত করেছিলেন তারা 28শে ফেব্রুয়ারি। তাহলে কি হয়, যে কোনো মানুষ মারা যায় তার কিছুদিন পরে তার যে শেষকৃত্যের অনুষ্ঠান তাহলে হয়, কিন্তু সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তাহলে এটা এখন হচ্ছে। ঠিক আছে, এবং এটা ইরানের পক্ষ থেকে ভারত সরকারের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু উনি যেতে পারেননি। ভারতের পক্ষ থেকে যারা গেছেন, বিদেশ মন্ত্রী পবিত্র মার্গারেট, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেট গেছেন, প্রাক্তন বিদেশ মন্ত্রী গেছেন সলমান খুরশিদ গেছেন। ঠিক আছে, এছাড়াও গেছেন সাংসদ পবন খেরা গেছেন, আর গেছেন কি পিডিপি নেত্রী মেহবুবা মুফতি গেছেন, এছাড়াও গেছেন বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। ঠিক আছে, তাহলে এরকম প্রতিনিধি দল নরেন্দ্র মোদীর পরিবর্তে ওখানে পাঠানো হয়েছে। এছাড়াও গেছেন পাক প্রধানমন্ত্রী আহ, শাহবাজ শরীফ, পাক সেনাপ্রধান আসিফ মুনির। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইবেকার জিতে শেষ 16 সালোহারা, মানে অস্ট্রেলিয়াকে ট্রাইবেকার হারে মিশর শেষ 16 চলে গেছে। এইখানে প্রযুক্তির বিপ্লব ঘটে ফুটবলে, এবার ক্রিকেটের স্নিকো। ক্রিকেটের স্নিকো বলতে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে স্নিকো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, এইখানটা এদিকটাই বলি। স্নিকো ব্যাপারটা হচ্ছে, আমরা যখন ক্রিকেট খেলা দেখি, যখন ব্যাটসম্যান ব্যাট করে,
কিপারের কাছে যখন ক্যাচ যায় তখন আমরা দেখি যে এইখানে একটা সাউন্ড সিস্টেমের মতো জিনিস এরকম 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 দপ 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 করতে থাকে। এবারে এইখানে ব্যাটটা থাকে, ঠিক আছে। এবারে আমরা সেই এইখানে যে মানে ওই ইসিজি করার সময় যেরকম হয় কম্পনের মতো এই এরকম এরকম হতে থাকে, তাহলে এটা যখন আমি দেখি বলটা যখন দূরে থাকছে তখন আওয়াজটা হচ্ছে কিনা। যদি দেখি যে বলটা ব্যাটের কাছে গেছে আর এইখানে যে এটা উপরে উঠে গেছে, তারপরে আবার নিচে নেমে গেছে, তার মানে এইখানে যে সাউন্ডটা হয়েছে সেটা কিন্তু এই জায়গাটাতেই হয়েছে। আমরা এই জিনিসটাকে স্নিকো সিস্টেম বলে থাকি। তাহলে এক্ষেত্রে আজকে আলোচনার কারণ কি? আলোচনার এক্ষেত্রে কারণ হচ্ছে পর্তুগাল। পর্তুগালের সঙ্গে কালকে ক্রোয়েশিয়ার ম্যাচ ছিল, প্রথম পেজে আমরা দেখালাম ক্রোয়েশিয়ার যে আমাদের বিখ্যাত খেলোয়াড় লুকা মাদ্রিজের ছবিটা। তো ওই ম্যাচটার ব্যাপারে আলোচনা করব। তাহলে পর্তুগাল কি ছিল? পর্তুগাল প্রথমে 2-1 গোলে কিন্তু এগিয়ে ছিল, ঠিক আছে। এবারে খেলার পরে কিছুটা টাইম এক্সট্রা দেওয়া হয় অনেক সময়। তো সেই অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তে একটা গোল হয়ে যায়, ক্রোয়েশিয়া একটা গোল করে, তখন কি হয় 2-2 গোল হয়ে যায়। এবং ক্রোয়েশিয়ার যারা সমর্থক থেকে আরম্ভ করে সবাই কিন্তু যে আমরা ম্যাচ ড্র করে নিয়েছি এরকম একটা আনন্দের মধ্যে তারা ছিল। কিন্তু যখন ওই মানে পর্তুগালে গোলটা দেওয়া হয়, ক্রোয়েশিয়ার কোন একটা প্লেয়ার এই পর্তুগালের দিকেই ছিল, তাহলে একটা অফসাইড হওয়ার চান্স ছিল। এবার অফসাইড হওয়ার সম্ভাবনার জন্য আমাদের যেমন ক্রিকেটের ক্ষেত্রে যেমন হয় ওখানেও সেরকম রেফারিকে ওটা ইয়ে করা হয়েছে আর কি, আবেদন করা হয়েছে। তখন দেখা যাচ্ছে যে বলটা অল্প সামান্য টাচ করেছে এবং এই স্নিকো সিস্টেমের সাহায্যে তাহলে বোঝা গেল যে বলটা তাকে কিন্তু টাচ করেছে এবং দিয়ে করে ওটা অফসাইড হয় এবং গোলটা বাতিল করা হয়। পুনরায় তখন পর্তুগাল 2-1 গোলে এগিয়ে যায়। এই জন্য সবার মধ্যে একটা ক্রোধ মানে আক্ষেপ তৈরি হয়েছে, এই জন্য মাঠের মধ্যে দেখো জলের বোতল থ্রো করা হয়েছে আর কি। এই জন্য এইটাকে স্নিকো সিস্টেম বলা হচ্ছে, ঠিক আছে। এই তো এমবাপ্পের ছবি, এটা তো আমরা দেখতেই পাচ্ছি এমবাপ্পে। এবার দেখো এই কিছুদিন আগে কি হলো, এমবাপ্পের ছবি নিয়ে আমরা বিশ্লেষণ করেছিলাম, আজকে যেমন লুকা মাদ্রিজের নিয়ে করলাম। তাহলে আজকে আবার আমি এমবাপ্পের ছবিটা দেখতে পাচ্ছি। এইভাবেই আমাকে জিনিসগুলো মনে রাখতে হবে, ব্যক্তির নামগুলো আপাতত ছবি দিয়ে মনে রাখলে সুবিধা হয়, ঠিক আছে। এইবারে আমরা চলে যাচ্ছি ফেডারকে ছুলেন জেকোভিচ। ফেডারকে ছুলেন জেকোভিচ। তাহলে হচ্ছে আহ, জেকোভিচ এখনো খেলছে, সার্বিয়ার নোভাক জেকোভিচ এখনো খেলছে। নোভাক জেকোভিচ, নোভাক জেকোভিচ এখনো খেলছে, ঠিক আছে। তাহলে স্যার ছুঁয়ে ফেলার কারণ কি? অ্যাকচুয়ালি নোভাক জেকোভিচ অলরেডি 24টা গ্র্যান্ড স্ল্যাম কিন্তু জিতে নিয়েছে, ঠিক আছে। আমাদের যে গ্র্যান্ড স্ল্যাম 24টা হয়, তাহলে এইটা যদি জিততে পারে তাহলে তার 25টা হয়ে যাবে। নোভাক জেকোভিচের বাড়ি কোথায়? সার্বিয়া, ঠিক আছে, সার্বিয়ায় বাড়ি। এরপরে উইম্বলডন ওপেন তাহলে প্রত্যেক বছর হয়। তাহলে নোভাক জোকোভিচ এখনো পর্যন্ত কি হয়েছিল যে 100, আমরা এখন একদম সব থেকে শেষের কবি চলে এলাম, ফেডারকে ছুঁলেন জেকোভিচ। অর্থাৎ আমরা জানি এখন উইম্বলডন ওপেন চলছে, ফেডারকে ছুঁলেন তাহলে জেকোভিচ। জেকোভিচ হচ্ছে তাহলে সার্বিয়ার খেলোয়াড়, সার্বিয়া। নোভাক জোকোভিচ, ঠিক আছে। তাহলে ফেডারকে ছুঁলেন কিভাবে? তো এই মুহূর্তে উইম্বলডন ওপেনে নোভাক জোকোভিচ মানে আগে তৃতীয় রাউন্ডে খেলার পর তার ম্যাচের সংখ্যাটা হলো 105। এই রেকর্ডটা আগে কার ছিল? রজার ফেডারারের ছিল। রজার ফেডারারের ছিল এই রেকর্ডটা। তাহলে উইম্বলডন ওপেনে সার্বিয়ার যে জেকোভিচের 105টা হলো আর রজার ফেডারারের 105। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যদি জেকোভিচ এই গ্র্যান্ড স্ল্যামটা জিততে পারে তাহলে তার হয়ে যাবে গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা হয়ে যাবে 25টা। তাহলে উইম্বলডনে সব থেকে বেশি ম্যাচ কে খেলেছে? বেশি ম্যাচ 120টা খেলেছে। কে করেছে? উম, মার্টিনা নাভ্রাতিলোভার। মার্টিনা নাভ্রাতিলোভার, ঠিক আছে। মার্টিনা নাভ্রাতিলোভার 120টা ম্যাচ খেলেছে, ঠিক আছে। তারপরে এখানে ডার্বি নিয়ে উদ্বোধন ডুরন্ড কাপে। আচ্ছা, বৈভবের নিয়ে বৈভবকে অ্যাকচুয়ালি ইংল্যান্ডের সেকেন্ড ম্যাচে খেলানো হয় কিনা সেই ব্যাপারে এই কথাটা বলা হয়েছে বৈভবকে।